TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। শুরুতেই বাংলাদেশ বিষয়ে আমরা দু একটি কথা বলেই আলোচনা শুরু করব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ইউনূস জানান, সব প্রতিষ্ঠান সংস্কারের পরই সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। রবিবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সব দেশকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর বাইরে আমরা 5ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সম্পর্কে, সবশেষ জরিপে তাদের সম্পর্কে কি উঠে এসেছে বা কি কি ইস্যু আলোচনা হচ্ছে সেগুলো নিয়েও এই আলোচনায় আমরা চেষ্টা করব এগুলো আলোচনায় রাখার। আমার সাথে আছেন আজকে ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর, ইংলিশ অ্যান্ড চেয়ার, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন জনাব ডক্টর গোলাম এম মাদবর, প্রফেসর অ্যান্ড ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই ডক্টর মুনির মুস্তফা আলীর কাছে যাব। আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে, যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোর সব কিছু সংস্কার হবে, তারপরে নির্বাচন আয়োজন করা হবে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর ইউনূসের এই কথাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। উনি যেটা বলেছেন যে সব প্রতিষ্ঠান, উনি কয়েকদিন ধরেই বলছেন, আমি তো এক সময় শুনেছি যে উনি বলেছেন যে দেহটা একদম পচে গেছে, কাজে এটা থেকে করতে হলে অনেক কিছু সংস্কার দরকার। আর আজকে উনি যেটা বলেছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উনি আগে করবেন, এটাকে সচল করবেন, ঠিক করবেন, তারপরে উনি হয়তো একটা ইলেকশন দেবেন। ওনার এই আকাঙ্ক্ষাটা বা ওনার এই প্রোগ্রামটা খুব অ্যাম্বিশাস। এটা যদি উনি করতে পারেন খুবই ভালো কথা, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের সেই ধৈর্যটা কি আছে। আমরা এই যে প্রতিষ্ঠানগুলো উনি যেই করবেন, মানে ঠিক করবেন, যেগুলো উনি একটা এমন পর্যায়ে নিয়ে আসবেন যেটা আর মানে অতীতে যে সমস্ত জিনিস ঘটেছে বিভিন্ন গভর্নমেন্টের সময়, সেগুলো আর ঘটবে না। এখানে একটি বিষয় আপনাকে অনেক সময়ের দরকার, সেই সময়টা কি আমরা দিতে রাজি আছি? জি, আমি সম্পর্কে একটি প্রশ্ন করে রাখি এই আলোচনার মাঝখানে, আপনার আলোচনার মাঝখানে। সেটা হচ্ছে, পরিবর্তন বা সংস্কার তো নানাবিধ। একটা হচ্ছে যে আইনি বা সাংবিধানিক পরিবর্তন, যার মধ্য দিয়ে যাকে বলা হয় যে রাষ্ট্রের পরিবর্তন আসবে। আরেকটি হচ্ছে যে নাগরিক সমাজ থেকে নাগরিক শক্তির পরিবর্তন, নাগরিক শক্তির উত্থান, শক্তি বাড়ানো, সেইটার পরিবর্তন। এই যে দুই তরফ থেকেই একটা পরিবর্তন আসতে পারে। তো আপনি দুটোই দরকার মনে করছেন, নাকি কোনটা স্বল্প মেয়াদে দরকার, কোনটা দীর্ঘমেয়াদে দরকার, কি দেখছেন? আমি কি চাইছি না চাইছি সেটা তো বড় কথা না। বড় কথা হলো যে আমার দেশবাসী কি চাইছে। এখন চাওয়া অনেক হতে পারে, কিন্তু কতটা করা সম্ভব সেটা তো আমাদের দেখতে হবে। এই গভর্নমেন্টটা একটা অস্থায়ী গভর্নমেন্ট। আমরা তো এটাকে তো আমি স্থায়ী গভর্নমেন্ট বলবো না, বা পিপল ম্যান্ডেটেড গভর্নমেন্ট বলবো না। সেই জন্য আমি এই যে ধৈর্যের কথা বলছি। তারা এই গভর্নমেন্টটা হয়তো খুব ওয়েল মিনিং, তারা সত্যিকার অর্থে অনেক কিছু সংস্কার করতে চায়, কিন্তু সেই সব সংস্কার করতে গেলে যে সময়ের প্রয়োজন, সেই সময়টা কি আমরা দিতে পারবো? আমি এটা অতীতেও বলেছি যে দেখা যাবে যে 6 মাস 1 বছরের মধ্যে আপনার আজ যারা 17 বছর ক্ষমতার বাইরে, তারা হয়তো আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, তারা এটা মেনে নেবে কিনা আমার সেটা সন্দেহ। কিন্তু সেটা কেউ যদি মেনে নেয়, বা মেনে না নেওয়ার পরেও ধরেন এই সরকার যদি আপনার ধরেন কিছু কিছু প্রতিষ্ঠানের যদি সমর্থন থাকে তাদের,
তার মানে সংস্কার করতে গেলে তো ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় না থাকলে তার সংস্কার করতে পারবে না। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে 6 মাস 1 বছরের মধ্যে যে বিরোধী দলগুলো ছিল, আওয়ামী লীগের যে বিরোধী দলগুলো ছিল, যারা ক্ষমতায় আসার জন্য, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই সমস্ত কথাবার্তা তো আমরা শুনে আসছি, বলে আসছি, হ্যাঁ, তারা হয়তো আবার রাস্তায় নেমে যাবে। সেই রাস্তায় নামার পরেও তাদেরকে কি সেই রাস্তায় নামাটা প্রতিহত করা যাবে? তার মানে সরকারে টিকে থাকতে হলে, যেমন ধরেন 11 পরে সরকার 2 বছর টিকে ছিল। তারা টিকে ছিল কারণ মিলিটারির একটা সাপোর্ট ছিল। এই সরকারের যদি মিলিটারি সাপোর্টার থাকে এবং তারা যদি 2 বছর থাকতে পারে বা 3 বছর থাকতে পারে, তাহলে এই সমস্ত সংস্কার করা সম্ভব। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে হয়তো ডক্টর ইউনূস এটা বলছেন, আমাদের তো এই ভিতরে কোনো ইনফরমেশন নেই। তার আর্মির সাথে কথা হচ্ছে, তার এবং বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে, হয়তো আমেরিকা, ইউরোপ তাকে কথা দিচ্ছে যে হ্যাঁ তুমি সংস্কার করো, আমরা আছি তোমার পিছনে। কারণ বিদেশি শক্তিও তো থাকে অনেক সময়। এখন সেটা যদি হয় ভালো কথা, যদি উনি ক্ষমতায় থেকে এই সমস্ত সংস্কারগুলো করে যেতে পারেন তাহলে খুব ভালো কথা। কারণ দেখেন ইদানিং যেগুলো ঘটছে, হ্যাঁ, মনে হয় যে আমরা একটা দুঃশাসন থেকে বের হয়ে আর একটা দুঃশাসন অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, আমরা বাক স্বাধীনতার কথা বলেছি, আমরা হত্যা মামলা, গুম এগুলোর কথা বলেছি। আবার দেখেন আপনি এই যে কেসগুলো হচ্ছে, কেসগুলোর ধরন যদি দেখেন তাহলে দেখা যাবে যে একই ধরনের কিন্তু এই কেসগুলো হচ্ছে। আবার যেমন দেখেন সেদিন ধানমন্ডি 32 নম্বর যেটা হয়েছে, আপনার অনেকে তো এখনো বঙ্গবন্ধুকে অন্তত সম্মান করে, তাকে শ্রদ্ধা করে। তার ভিত্তিতে এই কিছু লোক, যেমন ধরেন আমরা বলতে পারি না যে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের লোক, সে তো আওয়ামী লীগের লোক না, সে তো আওয়ামী লীগের সমালোচনা করে, সে আওয়ামী লীগের বাইরের লোক। সে ওখানে ফুল দিতে গেছে, তাকে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ওই যে একজন অভিনেত্রী সেখানে গেছে, তাকেও শুধু বাধাই না, তাদেরকে বোধহয় অ্যাটাকও করা হয়েছে, কাদের সিদ্দিকীর গাড়িতে কিছুটা ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এ সমস্ত দেখে তো মনে হয় যে একটা রিপিটেশন হচ্ছে, মানে একই জিনিস বারবার হচ্ছে। আমরা একটার থেকে বের হতে চাচ্ছি কিন্তু বের হতে পারছি না। হ্যাঁ, কাজেই বের হতে হলে যে সংস্কার দরকার, সেই সংস্কারটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চাচ্ছেন, এবং সেটা যদি উনি করতে পারেন খুবই ভালো। এখানে আমরা কিন্তু একটা একটা ইসের মধ্যে আছি, মানে ভয়ের ভিতরে আছি। একদিকে আমাদের মধ্যে হোপ আছে, আর একদিকে কিন্তু ডিসপেয়ার। হোপটা হচ্ছে যে আমরা আশা করছি যে এইগুলো হবে, সংস্কার হবে, আমরা আবার ভালো একটা, আবার না মানে আমরা নতুন করে প্রথমবারের মতো একটা ভালো সরকার পাবো, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে আমাদের ভোটাধিকার থাকবে, যেখানে সরকার পরিবর্তন হবে ন্যায্য ভোটের মাধ্যমে। এ ধরনের স্বপ্ন দেখছি একদিকে। অন্যদিকে আবার দেখছি যে দেখেন এই যে এই সুযোগে যদি এই ইসলামিস্টরা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, এখানে যদি আবার সেই ভায়োলেন্স হয়, এই আবার একটা মানে সিভিল ওয়ারের দিকে আমরা চলে যাই, একটা মানে ভিন্ন দিকে চলে। হ্যাঁ, কাজেই আমরা আশা করব যে মানে যতটা রিলেটিভ স্পিডে পারা যায় এই অস্থায়ী গভর্নমেন্টটা এই সংস্কারগুলো করবেন, এবং সংস্কারগুলো করার পরে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন দিয়ে পলিটিক্স গভর্নমেন্ট পলিটিশিয়ানদের হাতে ছেড়ে দেওয়াই ঠিক হবে। জি, ধন্যবাদ ডক্টর মুনীর মুস্তফা আলী। আমি ডক্টর গোলাম মাতবরের কাছে যেটি জানতে চাইবো, যে ধরনের এক ধরনের আশঙ্কার কথা বলছেন, একই সংস্কৃতি ফিরে আসছে, তো এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিরও সংস্কার, রূপান্তর দরকার যদি বলি, তো এই রূপান্তর বা সংস্কার আসলে কতদিনে সম্ভব হতে পারে? এটা তো যাকে বলা হয় যে সেই পাকিস্তান আমল থেকে বা ব্রিটিশদের কাছ থেকে যে স্বাধীনতা হলো, বাংলাদেশ বা এই অঞ্চল পেল, তো তারপর থেকে এই সংস্কৃতি চলে আসছে বলা যায়। তো যে ধরনের সংস্কারের দিকে যেতে চায়, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, পার্লামেন্টারি ব্যবস্থা, নিশ্চয়ই সেদিকেই যেতে চায়। তো সেদিকে যেতে চাইলে তো একটা হচ্ছে যে যেটি আগে বললাম, সাংবিধানিক আইনি সংস্কার তো দরকার, বিভিন্ন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, এখানে আবার রাজনৈতিক সংস্কারেরও বিষয় আছে। আইন তো করা হলো, কোনো আইন হয়তো দ্রুত সময়ের মধ্যে করা যেতে পারে, কিন্তু কোনো আইন তো আসলে নাগরিকদের, সমাজের
যে প্রয়োজন, সমাজে কি দরকার, সমাজে কি আছে, সেটা অনুযায়ী সমাজের প্রয়োজনে যে আইন করতে হবে। অনেকে আবার যেটি করে থাকেন, একটা আইন করে সমাজে চাপিয়ে দিতে চান। সেটার ক্ষেত্রেও আমরা দেখেছি যে সবশেষে আমরা দেখেছি কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থাগুলো সাধারণত এরকম করে থাকে। কিন্তু সমাজের যেটি চলমান সেটাও তো নিতে হবে। ডক্টর গোলাম মাদবর। ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের সবচেয়ে আমি বলবো গুরুত্বপূর্ণ যে আসপেক্টটা, সেটা হচ্ছে সময়, টাইমিং। দেখুন, এই সরকারটা কিন্তু আমরা যে বলছি বর্তমানে, এটি যে গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট হোক যেটাই হোক, কারণ তাদের উপরে কিন্তু এখন দেশের দায়িত্বভার, সুতরাং ইটস এ অস্থায়ী, আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার বা যাই বলি। এই সরকারটা কিন্তু এসেছেন কিন্তু একটু নট ইন এ ট্রেডিশনাল ওয়ে, ইটস থ্রু অভ্যুত্থান, রাইট? ইটস এ কাইন্ড অফ গণ অভ্যুত্থান। ছাত্রদের যে একটা দাবি দাওয়া নিয়ে শুরু হয়ে যে শেষ পর্যন্ত ইট টার্নস টু বি লাইক এ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। আমরা জানি প্রত্যেক শ্রেণীর মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর, বিশেষ করে আমরা জানি যে আমাদের যে স্টুডেন্ট এবং আমাদের যে যুব সমাজ, তাদের মাধ্যমে কিন্তু এই সরকারটা ফর্ম হয়েছে। সুতরাং আমি একটু বলবো যে পূর্ববর্তী আমার যে বক্তা, উনি বললেন যে আগের সরকারের সাথে এই সরকারটা আসলে তুলনা করা একটু ডিফিকাল্ট, কারণ দিস ইজ নট এ টিপিক্যাল। সুতরাং আগেও যে হয়েছে, এখন যে চার্জগুলো আনছে, চার্জেসগুলো, সেগুলো যে একই মাত্রার, হ্যাঁ, প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। উইথ ডিউ রেসপেক্ট, আসলে দুটোকে কিন্তু তুলনা করা বোধ একটু ডিফিকাল্ট আর কি, এবং এটা তো করতেই হবে। আগেরটা যেমন আপনাদের মানুষের এগেনস্টে বাক স্বাধীনতা ছিল না, বা মিডিয়ার কোনো ছিল না, একতরফা সবকিছু, তখন চার্জেস গুলো এনেছে এক ধরনের। এখন যে চার্জেস গুলো, আপনার স্বাধীনতা ছিল না বলতে শুধু মিডিয়ার না, বিচার বিভাগের কোনো বিচারকের স্বাধীনতা ছিল না, সেটা জেলা বিচারক হোক আর সুপ্রিম কোর্টের বিচারক হোক। পার্লামেন্ট মেম্বারদেরও কোনো স্বাধীনতা ছিল না। আপনি সংবিধানের 70 অনুচ্ছেদ দেখেন, এখন বহাল আছে সেটা। তো সব ক্ষেত্রেই সব প্রতিষ্ঠানের, নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠান হোক বা যাই হোক, যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় হলেও আমরা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে আসছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি নিয়োগ হন, তিনি পলিটিক্যালি একজন ভিসি নিয়োগ হয়। এখন দেখেন, অভ্যুত্থানের পরে বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করেছেন। কেন করতে হলো আপনার? দেখুন, এটা তো তাহলে এই মুভমেন্টটা হয়েছে কিন্তু সিভিল সোসাইটি, পলিটিক্যাল কোনো পার্টির মাধ্যমে কিন্তু এই মুভমেন্টটা হয়নি। অনেকে বলছে এখানে বিভিন্ন ধরনের আপনার থিওরি, কনফ্লিক্ট থিওরি, কনস্পিরেসি, সব ধরনের থিওরি কিন্তু এখানে যোগ করা হচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু এটা কিন্তু দাবি দাওয়ার থেকে কিন্তু এটা কিন্তু একটা মাস একটা মুভমেন্ট হয়েছে। অনেক অনেক ক্ষোভ, অনেক ধরনের মানুষের বঞ্চনা, অনেক ধরনের মানুষের যে আপনার গুম, হত্যা, এইসব কিছু থেকে কিন্তু ফুলে ফেসে আলটিমেটলি কিন্তু এটা হয়েছে। এখন এই ধরনের যে মুভমেন্টে যেটা হয়, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ইনস্টিটিউশনাল সাপোর্টটা লাগে। এখন এই প্রাতিষ্ঠানিক সাপোর্টটা কোত্থেকে আসবে? এখন প্রাতিষ্ঠানিক সাপোর্ট, আপনি যেটা বললেন যে আপনি দেখুন যে সিভিল ইনস্টিটিউশনগুলো যেটা দেশ চালায়, আমলাতান্ত্রিক বলেন, ব্যুরোক্রেসি ইজ ইম্পর্টেন্ট। ব্যুরোক্রেটিক সেট আপ ছাড়া কিন্তু আসলে দেশ চালা খুবই ডিফিকাল্ট। ব্যুরোক্রেসি যখন মিসইউজ হয়, তখন মানুষ ব্যুরোক্রেসিকে গান পারে। তো এখন দেখুন, সেইটা একটা। আরেকটা হচ্ছে, আপনি আর্মির কথা বলা হয়েছে, সেনাবাহিনী, ডেফিনেটলি এখানে কিন্তু বর্তমানে যেহেতু এটা একটা সিভিল সোসাইটি কাইন্ড অফ মুভমেন্ট, এখানে কোনো ফর্মাল স্ট্রাকচার নাই। রাজনৈতিক দল যেমন আপনি একটা ক্ষমতায় আসে, তাদের একটা কিন্তু সেট আপ থাকে, তাদের একটা ফরমেশন থাকে, গ্রামে গঞ্জে থেকে আরম্ভ করে সবখানে। এখন তো সেই সেট আপটা নাই। এখন এখানে হচ্ছে সবাই এখানে সবাই কিন্তু একসাথে আসে এবং একটা এজেন্ডা ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে সবাই কিন্তু সরে যায়। তো এখন সবচেয়ে বড় কথা যে এই এজেন্ডার মাধ্যমে যেভাবেই হোক, বর্তমান যে অস্থায়ী সরকার যেটা এনেছে, এবং মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ এটাই চাচ্ছিল, এবং দিস ইজ মাচ বেটার দেন টেকিং ইট ওভার বাই মিলিটারি গভর্নমেন্ট। তো এখন টাইমিংটা হচ্ছে, আপনি দেখুন যে নেক্সট, আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে এগ্রি করব, যে আপনার সাথে এগ্রি করবো, আপনিও বলেছেন এটা, যে আলটিমেটলি ট্রানজিশনিং টু দ্য ফর্মাল সেট আপ, যেটা হচ্ছে আমরা জানি ইলেকশন, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। তো এখন এরা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনটা করার আগে there are some preconditions need to be met,
এবং যেটা আমি মনে করি এটা ইট রিকোয়ার্স লট অফ টাইম, এবং এটা অল্প সময়ের মধ্যে, এই যে আপনি বলছেন বিভিন্ন কনস্টিটিউশনাল যে বিভিন্ন বা বাইলজ গুলো চেঞ্জ করে ওই ধরনের একটা সহায়ক পরিবেশ এনে ইলেকশন কমিশনের সিস্টেমটা দেখে জনগণের উপর আস্থা আবার তৈরি করে, সো ইট রিকোয়ার্স লট অফ লাইক দ্য প্ল্যানিং, লট অফ procedures and lot of implementation. So টাইমিংটা হচ্ছে আমি মনে করি একেবারে, জানি পলিটিক্যাল পার্টিগুলো এখন এটা সব দেশেই, শুধু বাংলাদেশে না, পলিটিক্যাল পার্টিগুলো স্বাভাবিকভাবে প্রেসার দেবে যে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয়। আমার মনে হয় যত তাড়াতাড়ি যদি নির্বাচন, আমরা যদি এখানে কম্প্রোমাইজ করি সময়ের সাথে, সমস্যা যেটা হবে কিন্তু ইউ আর নট গোয়িং টু বি এবল টু সি লট অফ চেঞ্জেস, যেটা মানুষ এখন কিন্তু চাচ্ছে। মানুষ এখন কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক উপরে মানুষের, এবং সেটা মিট আপ করা যে কতটুকু, মানুষকে কিন্তু একটু চিন্তা করতে হবে যে এদের হাতে কিন্তু সব ধরনের ক্ষমতা নাই, এরা এই জন্য অস্থায়ী সরকার বলা হচ্ছে, এবং জনগণের সহযোগিতা ছাড়া নাথিং ইজ গোইং টু হ্যাপেন, অর ইউ ক্যান নট এক্সপেক্ট এনিথিং ফ্রম দিস গভর্নমেন্ট। জনগণের সহযোগিতায়, জনগণের প্রত্যক্ষ যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে বলে রাখি। কিন্তু আপনি যে কম সময়ের কথা বলছেন, আমরা যে ধরনের রিফরমেশনের কথা উঠে আসছে এই বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থী এবং জনতার যে অভ্যুত্থান তাদের কাছ থেকে এসছে, সেই রিফরমেশন তো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হবে না, না হবে, তাহলে তাদেরকে সময় দিতে হবে। সেই সময়টা যদি দিতে চাই, দরকার হয় এই রিফরমেশন যদি করতেই হয় তাহলে সময়টা দিতে হবে। তাহলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে এটা কি কত দ্রুত সময়? এইটা আসলে দেখুন, পলিটিক্যাল পার্টি যারা ছাত্র তাদেরও কিন্তু ফেভার করবে এই সময়টা কিন্তু, এবং তাদেরও দরকার এই সময়টা, কারণ গত 17 বছরে যেহেতু আমরা জানি সিচুয়েশনটা ছিল অনেকটা একতরফা, স্বাভাবিকভাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের মোমেন্টাম, তাদেরও জনগণের কাছে এজেন্ডা নিয়ে যাওয়া, সব দিক দিয়ে কিন্তু আমি মনে করি এটা কিন্তু এক্সপেডাইট করা, ওই যে আপনার এক্সপেডাইট করে যে আবার দেশটাকে কিন্তু আগের পরিবেশে নিয়ে যাওয়া। তাহলে আমরা এতগুলো স্টুডেন্ট কেন মারা গেল, এতগুলো মানুষ কেন আপনার আহত হলো, এবং পুরো ভ্যান্ডালাইজ হলো, অর্থনীতির 12টা বাজছে এখন, কারণ স্বাভাবিকভাবে কিন্তু ইমপ্লিকেশন আছে। দেখেন যে আমি প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আমি আপনার কাছে আসবো, আমি একটু যাবো মুনীর মুস্তফার কাছে। জনাব মুনীর মুস্তফা, দেখেন আপনি একটু আগেই আপনার শুরু আলোচনায় একটা ইসলামপন্থীদের উত্থানের আশঙ্কা করেছেন, আমি যদি ভুল বুঝে না থাকি, এটা আমি বুঝতে পেরেছি। আপনি যেভাবে আশঙ্কা করছেন, আমি দেখছি টাইমস অফ ইন্ডিয়ায় গতকালকে একটি তারা রিপোর্ট প্রকাশ করেছে, এখানে টাইমস অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড ডেস্ক থেকে, কোনো রিপোর্টারের নাম নেই, সেই ডেস্ক রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ আফটার শেখ হাসিনা, উইল ইট বিকাম নেক্সট আফগানিস্তান অর পাকিস্তান? দেখেন একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে করেছে। আপনি যে আশঙ্কা করছেন, আমার মনে হয় আপনার আশঙ্কার সাথে তার যে প্রতিবেদনটা মিলে যাচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনার কোন কোন লজিক্যাল গ্রাউন্ড থেকে আপনার এই আশঙ্কাটা আসছে? এমন একটি বিবিসির রিপোর্ট আমরা দেখছি, বিবিসি ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনটা ইন্টারন্যাশনাল ভার্সন, সেখানে তারা বলছেন বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক হামলার রিপোর্ট আসছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়ায়, ভারতের মিডিয়ায়। সেই রিপোর্টগুলো যাচাই করে দেখা যাচ্ছে ভুয়া রিপোর্ট। যেমন ওই হামলা হয়েছে ক্ষমতাসীন দলের এমপি, একজন ক্রিকেটার, তারকা ক্রিকেটার, তার বাড়িতে, এবং বলা তিনি মুসলমান, মাশরাফি বিন মুর্তজা। বলা হলো রিপোর্টে যে না, এটা বাড়ি হচ্ছে লিটন দাসের বাড়ি, তার বাড়িতে হামলা হয়েছে, সংখ্যালঘু। আরটা বলা হচ্ছে একটি আওয়ামী লীগের অফিসে হামলা হয়েছে, তো অফিসের পেছনে হচ্ছে যে মন্দির, কিন্তু রিপোর্ট হইল যে মন্দিরে হামলা হয়েছে, আওয়ামী লীগের অফিসটা, যেটি পলিটিক্যাল হামলা সেইটাকে রিপোর্ট করা হচ্ছে রিলিজিয়াস হামলা হিসেবে। এটা তো ইচ্ছাকৃত এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে, ব্যর্থতার জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছাকৃত চেষ্টা। আপনি কি বলবেন? না, এই যে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলাটা হয়েছে এবার, এটা কিন্তু আগের যে সমস্ত হামলা হচ্ছে তার তুলনায় লিমিটেড, এবং ইসলামিস্টরা কিন্তু এখানে তাদের নিজেদেরকে বেশ কন্ট্রোলেই রেখেছে, এবং তারা শেষ পর্যন্ত এই যে গির্জাগুলো তারা পাহারা টাহারা দিয়েছে, এগুলো খুব ভালো দিক। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে এই সন্দেহটা আমার মনে আসে কেন, না এটা সন্দেহ না, মানে এটা তো আমাদের একটু খেয়াল রাখতে হবে, তো এটাকে একদম উড়িয়ে দিলে তো চলবে না। এটা যে কিছু হচ্ছে সে কারণে যে আমাদের এটা হচ্ছে,
আমরা এটা বলছি এই কারণে যে সেই দিকে যাতে না যায় সেদিকে আমাদের একটা খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা যেন ওই দিকে না যাই। এই জন্যই প্রথম থেকে এই গভর্নমেন্টকে যে জনগণের ম্যান্ডেট তারা পেয়েছে, তারা ওই ইলেকশনে পায়নি, এটা তো ইলেক্টেড গভর্নমেন্ট না, তারপরও আপনার যে এটা হয়ে গেল, তাতে আমরা ধরে নিতে পারি যে জনগণের সমর্থন এই গভর্নমেন্টের পিছনে আছে। কাজে তাদের প্রথম থেকেই শক্ত হতে হবে। ডক্টর মাতবার একটা কথা বললেন যে কম্প্যারিজন করাটা ঠিক হবে না। উনি কি মানে যে সমস্ত মানে যেগুলো এখন হচ্ছে বা অতীতে হয়েছে বা আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় হয়েছে সেগুলোর তুলনামূলক কোনো ডিগ্রি কথা বলেছেন বা তুলনামূলক ইস্যুর কথা বলছেন, আমি বলবো আমি কিন্তু ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি এই ব্যাপারে। হ্যাঁ, কম্প্যারিজন স্টাডিজের প্রয়োজন আছে। আর শুধু যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কি হয়েছে সেটা শুধু পর্যালোচনা করলে চলবে না, তার আগের গভর্নমেন্টগুলোতে কি হয়েছে, সেখানে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেগুলো আমাদের স্টাডি করতে হবে না? আমাদের দেখতে হবে সেই সাদের আমলে কি হয়েছিল, এই বিএনপির গভর্নমেন্টের সময় কি হয়েছিল, এই আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় কি হয়েছে। হ্যাঁ, এবং সেগুলোর যদি পুনরাবৃত্তি হয়, কোনো ক্ষেত্রে যদি একটু পুনরাবৃত্তি হয় এই সময়, তাহলে তো আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। যেমন দেখেন, সেদিন যে দুজন আওয়ামী লীগের দুজন নেতাকে ধরা হলো, একজন আনিসুল হক আর একজন সালমান এফ রহমান, তাই না? তাদেরকে কোর্টে তোলা হলো। কোর্টে তাদের দুটো লয়ার বোধহয় তাদের ব্যাপারে প্লিট করতে চেয়েছিল, কিন্তু তাদেরকে প্লিট করতে দেওয়া হয়নি। এটাকে আপনি কিভাবে দেখবেন? আমরা যদি একদিকে বলি যে এই যে ছাত্রদের যে আন্দোলনটা হলো, এটা হলো সংস্কার, তো সেখানেই দরকার। জি, সংস্কার কিন্তু সেখানেই দরকার। আমি বলছি সেখানেই তো দরকার, সেই কথা এই জন্য তো সময় দিতে হবে। এবং সংস্কার যারা করবে তাদের আমলে যদি এগুলো হয়, তাহলে তারা কিভাবে এগুলো প্রশ্নবিদ্ধ হবে না? আমি যে দুটো যে করলাম, এক্সাম্পল দিলাম, এই যে 32 নম্বরে যেটা হয়েছে এবং এই যে এখানে যেটা হয়েছে, দেখেন সেখানে ওই যে লুঙ্গি ডান্সের মতো জিনিস হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখানে হয়তো ছাত্রদের ইনভলভমেন্ট ছিল না, অথবা ছাত্ররা সেখানে যথাসময়ে গিয়ে ওটা বাধা দিতে পারেনি। কিন্তু এগুলো তো প্রশ্নবিদ্ধ হচ্ছে, এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে না? এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে। কাজেই সবকিছুই করতে হবে। যেমন ধরেন যে ইউনিভার্সিটির কথাটা তুললেন, ইউনিভার্সিটিটা এখন দেখি যে ছাত্রলীগ, যে মানে গত 15 বছর ছাত্রলীগ ওই যে হলগুলো দখল করে বসে, তাই না? এখন আমরা যদি এইটা বলি, এটা যদি না বলি যে 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, তখন ছাত্র দলও কিন্তু একই কাজ করেছে, ছাত্র দলও কিন্তু সেই হলগুলো দখল করেছে। এখানে বেসিক পার্থক্য যেটি ডক্টর মাতবরের পক্ষে আমি বলবো না, ডক্টর মাতবরের পক্ষে আমি বলতে চাই, পার্থক্যটা হচ্ছে আপনি আমাকে একটু বলতে দেন। আমি বলতে চাই সেটি হচ্ছে যে যখন এই ঘটনাগুলো ঘটেছিল, ডক্টর মাতবর যেটি বলতে চাচ্ছেন, একটি পলিটিক্যাল সরকার, তার প্রতিপক্ষ পলিটিক্যাল অপোনেন্ট, তার বিরুদ্ধে কিন্তু মামলা করছে। উদ্দেশ্যটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আর এই সরকার যারা মামলা করছে, এই সরকারের মামলা কিন্তু এইটি রাজনৈতিক সরকার নয়। এখানে এমন একটি বিশেষ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে একটি সরকার এসছে যারা শুধুমাত্র জনগণের প্রতিনিধি হিসেবেই গেছে। আমি প্রতিনিধি বলছি, নির্বাচিত প্রতিনিধি না। জনগণ তাদেরকে মনে করেছে যে দায়িত্বটা দেওয়া দরকার, দায়িত্ব দিয়েছে। দেখেন পার্থক্যটা হচ্ছে এখানে একটি নন পলিটিক্যাল ব্যাপার আছে, মোটিভ আছে। জি, আমি একটু অ্যাড করি আর কি রানা রেহানের সাথে। আসলে আমি ওইটা বোঝাতে চাচ্ছি যে দেখুন, এখন যে চার্জেস গুলো আনছে এগুলো কিন্তু একদম ডিরেক্ট কিলিং, এবং এই যে অভ্যুত্থানের সময় যেগুলো হয়েছে, আর আপনি যেগুলো বলতে চাচ্ছেন, ইউ আর অলসো রাইট। আপনি যেগুলো বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আগে যেমন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যে এইভাবে সাধারণ মানুষের উপরে গুম হত্যাগুলো করছে, এখন বর্তমান যে অস্থায়ী সরকার আছে তারাও যাতে এটা না করে, দ্যাট ইজ গুড, দ্যাটস এ গুড পয়েন্ট। আমরাও চাই না সেটা, কিন্তু আমি বলছি এই পর্যন্ত যে চার্জেস গুলো আনছে এবং এই অস্থায়ী গভর্নমেন্ট এবং আগের যে গভর্নমেন্ট ছিল, পার্মানেন্ট গভর্নমেন্ট 17 বছরে, দেয়ার ইজ এ ডিফারেন্সেস চার্জেস এট দিস পয়েন্ট। আপনি যে বললেন যে 32 নম্বরে বা সালমান এফ রহমানের এবং যে আনিসুল হকের যে তাদের যে রাইট আছে, of course you have to give those rights, definitely they should have actual access to the lawyer, legal recourse. So because একেবারে বোধহয় কম্পারিজন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আমরা একটু বিরতিতে যেতে চাই অনুষ্ঠানে এই পর্যায়ে। এখনো কথা আমি জানি বাকি আছে প্রফেসর মুন্নীর মোস্তফা, আপনি শেষ করেননি। আমি বিরতিতে ফিরে এসে আপনার কাছে আবারও আসবো, তারপরে ডক্টর মাতবরের কাছে যাব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি জনাব
মুনির মুস্তফার কাছে তার বক্তব্য শেষ করে আমি আরেক প্রসঙ্গে যাব বা একই প্রসঙ্গে অন্য প্রশ্ন করব। না, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা সম্ভবত ডক্টর মাদবর ভুল বুঝেছেন। আমি তো এই যে মামলাগুলো করা হচ্ছে এর তো এগেনস্টে না। মামলা করা হবে না কেন? মামলা তো করা হবে, মামলা করা হবে, সেগুলো কোর্টে যাবে, সেগুলোর প্রমাণ হবে, যদি প্রমাণিত হয় তাদের তাদের সাজা হবে। এগুলো তো আমি না, আমি যেটা বলেছিলাম সেটা হলো যে যেভাবে এই যে মামলাটা যে গেল কোর্টে গেল, তার দুইটা লয়ারকে যেতে দেওয়া হলো না। দেখেন, আমি আজকে আরেকজনের বক্তব্য শুনেছি, সেটা হচ্ছে ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যানকে চেনে না এমন লোক তো নেই, আপনারা তো চেনেন, তাই না? সে এত বছর যাবত কি সে আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলেছে? যে আওয়ামী লীগের মামলা হামলা এই যে তার পক্ষে কোনদিন কথা বলেছে সে? আমি কার কথা বলছি তা তো বুঝতে পেরেছেন, তাই না? ডক্টর কামাল হোসেনের জামাই, তাই না? বুঝতে পেরেছি। সে লেখালেখি করেছে এই সমস্ত বিরুদ্ধে, কিন্তু সেও কিন্তু আজকে বলেছে যে একই জিনিস যদি হয়, যে ওখানে তার লয়ারদেরকে দাঁড়াতে দেওয়া হলো না এবং তাদেরকে একটা রিমান্ড দেওয়া হলো এবং সেই কোর্টও রায় দিল। হ্যাঁ, কোর্টও জাজ যেখানে দেখলো যে তার লয়ারই নেই, তার লয়ারকে বলতেই দেওয়া হয় বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে কোর্ট চলে গেছে সেই পার্টির পক্ষে, তাই না? এখানেও দেখা গেল যে কোর্ট এখন এই যে পরিবর্তিত একটা সিচুয়েশন, সেই সিচুয়েশন সে আবার সেই রিমান্ড সে মঞ্জুর করলো, অথচ কিন্তু ইয়ার যে তাদের আইনজীবী ছিল না, লয়ার ওখানে ছিল না। সে সম্পর্কে কিন্তু ডেভিড বার্গম্যানও, আমি সেই কথাগুলো বলছি যে এইটা যদি একইভাবে চলে, আমরা যদি একই জিনিসের পুনরাবৃত্তি করি, তাহলে তো সেই জেলাও সেই কদু হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু এটা বলছি যে আমাদের রিফর্ম করতে হলে এগুলোর দিকে তো খেয়াল রাখতে হবে। আমরা যদি সেই অতীতের সেই একই জিনিস রিপিট করি, তাহলে রিফর্ম হবে কিভাবে? হ্যাঁ, সে কথাই আমি বলছি। এবং সেটা আপনারা যারা মিডিয়ার আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এখানে একটা ভূমিকা আছে, আপনাদের এগুলো পয়েন্ট আউট করতে হবে। এগুলো আমার বা ডক্টর মাদবরের মতো লোকের পয়েন্ট আউট না করে বোধহয় আপনাদের পয়েন্ট আউট করলে আরো ভালো হয়। হ্যাঁ, কারণ এগুলো যদি চলতেই থাকে, আমরা একই জিনিস রিপিট করছি, আমরা একটা চেঞ্জ আশা করছি, অথচ আমাদের বিহেভিয়ার চেঞ্জ করছি না। হ্যাঁ, তাহলে সেই চেঞ্জটা কি করে আসবে, সেই কথাটাই আমি বলছি। জি, ধন্যবাদ জনাব মুনির মুস্তফা। আমি ডক্টর গোলাম মাদবরের কাছে জানতে চাইব যে এই যে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানবো। ধন্যবাদ। আমি আসলে বলতেই চাচ্ছিলাম যে আই নিড টু স্পিক অন দিস। এর আগে আমি একটু বলে নিই, আপনি আমাকে আরেকটা প্রশ্ন করছিলেন, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর গুলো রিজাইন দিচ্ছে। দেখুন, আমরা বোধহয় 3 জন আমরা যখন পড়াশোনা করেছি, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং বিশেষ করে ভাইস চ্যান্সেলরদের এই ধরনের পলিটিক্যালাইজ আমরা কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। ইন্ডিপেন্ডেন্টলি ভাইস চ্যান্সেলর গুলো কাজ করেছেন। সুতরাং রিজাইন কেন দিতে হচ্ছে, সেলফ এক্সপ্লেনেটরি। এটা বোধহয় আমার আর বেশি বোধহয় এক্সপ্লেইন করতে হবে না, সবাই জানে যে দিস ইজ দ্য রিজন দ্যাট এখন তাদের যে ভূমিকাটা স্বাভাবিকভাবে ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের কাছে কিন্তু এখন বিতর্কিত। সো দেয়ার ইজ নো আদার ওয়ে। দ্যাট মিনস তাদের একটা কি বলবো, যে এটা এক্সিট প্ল্যানের মতো আর কি, একটা কি বলে যে সেফ একটা এক্সিট প্ল্যান আর কি। এখন দেখুন, আমরা এক্সটার্নাল যে সাংবাদিকের কথা আপনি বললেন, যে দেখুন বাংলাদেশকে কিন্তু এরা বিভিন্নভাবে চিত্রায়িত করতে চায়। বাংলাদেশকে এই যে বললো যে এটাকে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হতে যাচ্ছে। বাংলাদেশকে মাথার মধ্যে টুপি দিয়ে উইথ ডিউ রেসপেক্ট সবাইকে মোল্লা বানাই দিতে চায়। বাংলাদেশের মানুষ টুপি দিলেও, বাংলাদেশের মানুষ দায়ী রাখলেও, বাংলাদেশের মানুষ আমি মনে করি অনেক বেশি নিরপেক্ষ, অনেক সহানুভূতিশীল। বাংলাদেশকে আপনি যেভাবে রিলিজিওসিটি দেখাতে চায়, ধর্মান্ধতার মধ্যে ডুবাতে চায়, যে একটা কিন্তু কতিপয় আপনার সত্যান্বেষী সাংবাদিক বলেন বা নেইবার কান্ট্রির লোকজন বলেন, এটা কিন্তু খুবই আপত্তিকর। বাংলাদেশের মানুষ যে সহানুভূতিশীল এবং অমর্ত্য সেনের মতো লোক, এবং অনেকেই কিন্তু বলেছেন যে ধর্মীয় সম্প্রীতি যদি দেখতে চাও তাহলে বাংলাদেশে যাও। হ্যাঁ, মুনির মুস্তফা আলী, ডক্টর মুনির মুস্তফা আলী সুন্দরভাবে বলেছেন। দেখুন যে কতগুলো যে আপনার হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, স্বাভাবিকভাবে এই যে গণঅভ্যুত্থান যেটা হলো, এখানে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, অর্থাৎ তৎকালীন যে সরকার ছিল যেটাকে টপেল করেছে, এখানে কিন্তু হিন্দু ছিল, মুসলমান ছিল, বুদ্ধ ছিল, খ্রিস্টান সবাই ছিল স্বাভাবিক। এবং সেগুলোকে এত বেশি অন্যভাবে মোটিভেটেড করেছেন সত্যান্বেষী মহল, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বানাইয়ে দিচ্ছে একটা কমিউনাল কান্ট্রি।
আমরা এখানে থাকি বা অন্য কান্ট্রিতে আমরা বাংলাদেশি যারা আছি, আপনি কম্পারেটিভলি দেখবেন যে বাংলাদেশে, যে আমি বলছি না একেবারে 100% রিলিজিয়াস যে টলারেন্সটা, আমি মনে করি ইটস রিয়েলি ইন এ ভেরি গুড স্ট্যান্ডিং, গুড শেপ। এবং আপনি চাকরি বাকরি সব দিকে দেখেন, অথচ আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন ইটস টোটালি ডিফারেন্ট সিনারিও। সো এইগুলো করে কিন্তু বাংলাদেশকে এক্সটার্নাল ফোর্স সম্পর্কে যেটা বলা হয় যে আসলে এটা বোধহয় অনেকে আমি শুনি এটা আসলে আমেরিকা ছিল বলেই হয়েছে, নো। বাংলাদেশের স্বাধীনতার সময় বলা হয়েছে, প্রথম ধরুন যে আপনি যদি মনে করেন 71 স্বাধীনতায় ইন্ডিয়া সাপোর্ট করেছে, হ্যাঁ আমরাও একনলেজ করি সাপোর্ট করেছে, তো বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন দিয়ে যুদ্ধ করেছেন, এটা ছাড়া কিন্তু সম্ভব হতো না। এখন দেখুন আপনার যে এক্সটার্নাল ফোর্স বলতেছে, আমেরিকার কথা বলছে, চায়নার কথা বলছে, অমুক বলছে, নো, এটা মানুষ স্টুডেন্টরা নিজেরাই ঘটিয়েছে, স্টুডেন্ট নিজেরাই করেছে। এখানে এক্সটার্নাল ফোর্স, বিশেষ করে আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ ইট, যে দা সাপোর্ট করেছে, ওই সাপোর্ট নেই। কিন্তু এই যে জার্নালিস্ট যেটা কিন্তু সে দেখুন এইভাবে দিস ওয়ে দ্যাট ওয়ে বাংলাদেশকে কিন্তু এখন ওই ধরনের একটা লিস্টে নিয়ে যেতে চাচ্ছে যে একটা ফেইল কান্ট্রি হিসেবে। নো, বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি লাইক দ্যাট। আই এম ভেরি অপটিমিস্টিক এবং আই হ্যাভ লট অফ কনফিডেন্স ইন দিস। আপনি এখন যে অস্থায়ী সরকার করেছেন, এখানে কারা? কিন্তু পলিটিক্যাল পার্টির লোক আপনি দেখবেন না, অল প্রফেশনাল, টেকনোক্রেট এবং পিপল উইথ এক্সপার্টিজ, তাদেরকে আনা হয়েছে, সাধারণ সিভিল সোসাইটি মানুষদেরকে আনা হয়েছে। এখন ডিপেন্ড করবে তাদের উপর। তবে মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে আমাদের বেশি দরকার যেটা, কোঅপারেশন ফ্রম দ্য পিপল। উইদাউট, তাদেরকে কিন্তু ম্যান্ডেটটা দিয়েছে কিন্তু সাধারণ জনগণ, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিও দেয় নাই, অন্য কেউ দেয় নাই। সুতরাং এই কোঅপারেশন, সহযোগিতা যদি না থাকে, এটা আসলে ভয়াবহ রূপ নিতে পারে। এটা যে কোনো, ইটস এ ভেরি ভলাটাইল সিচুয়েশন। সুতরাং পূর্ণ সহযোগিতা জনগণের কাছ থেকে লাগবে। এবং আমরা জানি জনগণ কিন্তু কতগুলো ব্যাপারে আপনার অস্ত্র নাই জনগণের হাতে, জনগণ, এবং দে আর নট ট্রেইনড অলসো ইকুইপড উইথ অল দোজ থিংস এজ ওয়েল। সুতরাং এখানে আর্মির কিন্তু সমর্থনটাও লাগবে। আপনি ওই যে পলিটিক্যালাইজ যেগুলো করে ফেলেছে, সিভিল সার্ভিস বলেন, মিলিটারি পর্যন্ত, পুলিশ বলেন, বা এই যে আপনার একটু আগে আমরা বললাম যে বা ইউনিভার্সিটিগুলো, ইউ ক্যান নট চেঞ্জ ইট ওভারনাইট। আপনি ডক্টর মনির মুস্তফা আগেই বলেছেন যে 2 বছর আমরা রেখেছি আগের যে সরকার, ফখরুদ্দিন সময় যেটা হয়েছিল। Some of the things they could change, but this situation is দেখেন, ওই ফখরুদ্দিন সরকার 2 বছর তারা কিন্তু খুব ভালো দেশ চালিয়েছে বলা হয়ে থাকে, খুব সুন্দর দেশ চালিয়েছে, কিন্তু তারা যখন ক্ষমতা ছাড়লো তারপরে কিন্তু তারা দেশে নাই, তারা দেশে থাকতে পারে নাই। তার মানে 2 বছর তারা কিছু করতে পারে নাই, সঠিকভাবে করে না দেখে তারা দেশে থাকতে পারে নাই। সুতরাং আমি আশা করছি বর্তমান যে অস্থায়ী সরকার যেটা করেছেন, আমার কিন্তু এদের উপর যথেষ্ট কনফিডেন্স আছে, এবং জনগণ যদি সহযোগিতা করে, আমরা আশা করি আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা সবাই যেটা আশা করছি, বাংলাদেশ ইজ ইন এ ভেরি গুড দ্য শেপ। বাংলাদেশে কোন দরকার যে অর্থনীতি, এবং অর্থনীতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য রাইট পারসন। আমরা দেখেছি আরো অর্থনীতিবিদ আছেন। জনাব ডক্টর গোলামের মতো আপনার কাছে আমার সময় যদি থাকে আবারও ফিরবো। আমি ডক্টর মনির মুস্তফা আলীর কাছে যেতে চাই। সেটি হচ্ছে তার কাছে, দেখেন ক্ষমতাচ্যুতির পরপরই শেখ হাসিনা ভারতে খুব সংক্ষিপ্ত নোটিশে আশ্রয় নিয়েছেন, এরকমই বলা হচ্ছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেটি জানিয়েছেন বেশ কয়েকদিন আগে। আপনার কাছে জানতে চাইব, শেখ হাসিনাকে অন্যান্য দেশ আশ্রয় দিল না কেন? 1। 2 নম্বর হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক আগে কেমন ছিল, এখন কেমন হওয়া উচিত, আপনি কি মনে করেন? ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া উচিত, সবসময় ভালো থাকা উচিত, কারণ তারা আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সাথে ভালো সম্পর্কের অন্য কোনো উপায় নেই, সেটা থাকতে হবে। হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় কেন দিল না, এই সম্পর্কে আমি কিছু জানি না। সে কোন দেশে আশ্রয় চেয়েছে সেটাও আমি জানি না, কোন দেশ সেটা রিজেক্ট করেছে সেটাও আমি জানি না। যেগুলো আমি শুনেছি সেগুলো, আমি এটাকে কি রিউমার বলবো না কি বলবো, শুনেছি যে সে ইংল্যান্ডে চেয়েছিল, ইংল্যান্ড দেয়নি, সেটাও আমরা ভালো করে জানি না। আমি যতটা শুনেছি, একজন ব্রিটিশ পার্লামেন্ট, বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্ট বা বাংলাদেশ কি রূপা হক নাম নাকি,
সে বলেছে যে হাসিনাকে এখানে আশ্রয় দেওয়াটা ঠিক হবে না, তার মতামতটা দিয়েছে যে তাকে এখানে আশ্রয় দেওয়াটা ঠিক হবে না, কিন্তু সে আশ্রয় চেয়েছিল কি চাইনি এটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তবে ভারতের সাথে তার ভালো সম্পর্ক, সে ভারতে 6 বছর আশ্রয় ছিল ভারতের, এটা তো আমরা জানি, 75 থেকে সেই 81 পর্যন্ত। সে হয়তো সেখানে ভালো কমফোর্টেবল ফিল করে, সেই জন্য সে সেখানে আছে। এই আশ্রয় নিয়ে এটা নিয়ে আমি জানি না এর থেকে আমরা কি বের করতে পারি, এটা আমি ঠিক জানি না। তো সে তো ইন্ডিয়ায়, আমি তো মনে করি সে ভালো আছে ওখানে, কাজেই তার সে আগেও তো ওখানেই ছিল, কাজেই সে আর কোথায় বা যাবে, কোথায় গিয়ে কি করবে, মানে তার যদি একটা কাউন্টার রেভুলেশন করতে হয় ওই ইসের মতো, মানে ইরানের আয়াতুল্লাহর মতো, সে কোথায় ওই যে সেই আবার সেই ফ্রান্সে গিয়ে করবে নাকি ইংল্যান্ডে গিয়ে করবে? কাজেই এই যে কোথায় সে আশ্রয় পাবে এটা নিয়ে আসলে এত স্পেকুলেশন কোনো, সেটাও আমি বুঝি না। আমি তো যেটা মনে করি সে ভারতে আগে ছিল, ভারতে এখন আছে, সে ভালো আছে, সেখানেই সে থাকলেই অসুবিধা কি। আরেকটি আপনার কাছে বিষয় জানতে যাব, আর সেটি হচ্ছে বিশ্বের পরাশক্তিগুলোর এই মুহূর্তে বাংলাদেশকে কিভাবে সহায়তা করা উচিত, তারা কিভাবে এগিয়ে আসতে পারে, আমেরিকা, ইউরোপ, মানে আমরা এখন তো হেল্প দরকার, মানে প্রাতিষ্ঠানিকভাবে যে পরিবর্তনগুলো দরকার বড় আকারের, সময় নিয়ে, সময় সাপেক্ষ, সেগুলোর পরিবর্তনের জন্য তো একই সঙ্গে এইখানকার যে ভূ রাজনৈতিক অবস্থান বাংলাদেশের, তারও তো একটা গুরুত্ব আছে। সেই হিসাবে ভূ রাজনীতির মধ্যে একদমই জড়ানো ঠিক না। যদি পরাশক্তিগুলো বাংলাদেশের মঙ্গল চায় তাহলে তারা তাদের যে ভূ রাজনীতি এটাকে তারা বাইরে রেখে এই গভর্নমেন্টকে কিছু সময় দিয়ে সাপোর্ট দিয়ে এই আপনার সংস্কারগুলো যাতে হয় সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। কাজেই ডক্টর মাদবর একটা কথা বলেছেন যে আপনার 1/11 পরে যে সরকারটা আসলো তারা আসলে সংস্কার কতটা করতে চেয়েছে আমি জানি না, তারা হয়তো সংস্কার করতেই চায় না, তারা সংস্কার কিছুই করেনি শেষ পর্যন্ত। আমার যেটা মনে হয় যে তারা হয়তো ক্ষমতায় আরও বেশি দিন থাকতে চেয়েছিল, হয়তো মঈন ইউ আহমেদ মানে আর্মির লোক তো আস্তে ধীরে আসে, সে হয়তো আস্তে ধীরে আসতে চেয়েছিল, আবার সেই জিয়া রহমান যেভাবে এসেছিল বা এরশাদ যেভাবে এসেছিল সেভাবে হয়তো আসতে চেয়েছিল। সে যখন দেখেছে সে তার পক্ষে এটা সম্ভব না তখন সে ওই ছেড়ে পেড়ে দিয়েছে, 2 বছর পরে সে একটা ইলেকশন দিয়ে সরে গেছে। সে আমার মনে হয় না যে সেই সরকারটা এই সংস্কারের দিকে খুব একটা মনোযোগ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মনির মোস্তফা আলী। আমি ডক্টর গোলামী মাদবর আপনার কাছে 1 মিনিটে জেনে আমি অনুষ্ঠান শেষ করব এক কথায়। আসলে দেখুন, ডক্টর মনির মোস্তফা আলী কিন্তু ভালোভাবে বলেছেন। আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে পরাশক্তিগুলো কি করা দরকার, উনি খুব ভালোভাবে উল্লেখ করেছেন। আমিও মনে করি লেট বাংলাদেশ বি লাইক বাংলাদেশ, লেট ইট কিপ ইট অ্যালোন। বাংলাদেশের যেটা সবচেয়ে বড় দরকার এখন সেটা হচ্ছে ইকোনমিক কোঅপারেশনটা, অর্থাৎ বাংলাদেশের ইকোনমি যেটা ক্ষতি হয়েছে সেটা যাতে রিভাইভ করতে পারে এই প্রয়োজনটা আমাদের দরকার, এবং বাংলাদেশের ব্যাপারে যাতে কোনো ধরনের মনোপোলাইজ বা তাদের কোনো ইনফ্লুয়েন্স বা আধিপত্য এগুলো যাতে না করে, দ্যাটস হোয়াট বাংলাদেশ উইল কনফিগার। আর আমার মনে একটু বোধহয় আমি মনে হচ্ছে কারেন্ট গভর্নমেন্টকে একটু বোধহয় সময় দেওয়া উচিত, যত তারিখে উচিত যে সময়টা কতদিন নেবে, ডক্টর বললো আর একটু বোধহয় কিছুদিন সময় লাগবে, মাসখানেক। গোলামী মাদবর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মনির মোস্তফা আলী আপনাকেও। আপনারা ভালো থাকবেন। 7 দিনের বিষয় ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।